আর ডক্টর খলিলুর রহমান কথা বলছেন, তো উনি মূলত বিদেশি নাগরিক বলেই তো অ্যালার্জিটা কাজ করছে, তাই না? না না না, তাহলে শুধু কি? বিদেশি বিদেশি নাগরিকই না। তাহলে গত বছরের মে মাসে এই বিএনপি বলল যে খলিলুর রহমানের পদত্যাগ চাই, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সহ। এবং হুম, খুলনায় একটা জনসভায় সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি নিজে হুম, বলেছেন যে কত বড় কাণ্ডজ্ঞান আক্কেলহীন হলে হুম। একটা বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উৎসাহ পদে নিয়োগ দেন এবং তা সশস্ত্র বাহিনী আমি তার তো কাছে সেটাই জবাবদিহি বললাম। করতে হয়। আমি তো তাহলে সেটাই বললাম। সেই লোকটাকে আমি আবার আমি শোনেন, একটা বিষয় আছে, আমি একটু বলি যে একজন একজন লোক যিনি কিনা জাস্ট গতকালকে যে সরকার ক্ষমতা ছিল তার নিরাপত্তা উপদেষ্টা ছিল, সেই লোকটাকে আপনার পররাষ্ট্রমন্ত্রী, তো একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস, তাহলে তো ইউনূস সাহেবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেছে। আচ্ছা, আমি তো সেটাই বললাম, বিদেশি নাগরিক বলেই তো প্রশ্নটা উঠেছে নাকি? আমি এখন একটু আসি। আমি বলি আমার মতো করে। প্রথম কথা, কোন বিদেশি নাগরিককে মন্ত্রী পদমর্যাদা, উপদেষ্টা পদমর্যাদা অথবা বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার পক্ষে আমি নই। সমস্যাটা হয়ে যাচ্ছে যে আপনি জানবেন যে আমার বাবা 1966 সালে সিভিল সার্ভিসে পাকিস্তানের একজন সম্মানিত সদস্য ছিলেন। সেই সময় আইন ছিল যে একজন সরকারি কর্মকর্তাও কোন অবস্থায় বিদেশি একজন নারীকে বিবাহ করতে পারবেন না। তাহলে তিনি তার পদ হারাবেন। সেই জায়গা থেকে ফরেন সার্ভিসে যারা ছিলেন, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ যারা ছিলেন, তাদের উপরে খুব শক্তভাবে এই আইনগুলো চাপানো ছিল যে বিদেশি কোনো ব্যক্তিকে বিয়ে করা যাবে না, করলে পদ এবং চাকরি উভয়ই হারাতে হবে। সেই জায়গা থেকে যেটা হলো যে আস্তে আস্তে দিনে দিনে এই আইনগুলো শিথিল হয়েছে, যেগুলোর পক্ষপাতী আমি আসলে নই। এবং দেখতে দেখতে কি হলো, এমন কলিকাল আসলো যখন আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ার নাগরিকও বাংলাদেশে এমপি হয়ে যাচ্ছে, আইনের ফাঁক ফোকর বিভিন্ন ভাবে কাজে লাগিয়ে। আমরা দেখলাম যে 2001 থেকে 2006 সাল, এমনকি 2008 থেকে এই যে কিছুদিন আগে 2024 সাল, আমি দুটি সময়ের কথা বলছি, বিএনপি এবং আওয়ামী লীগ, প্রত্যেক সময় এরকম ঘটনা হয়েছে যেটা এখন কি গণমাধ্যমে, হয় নাই? একটু আমি শেষ করি, যেটা গণমাধ্যমে এসেছে যে বিদেশি নাগরিকরা মন্ত্রী হয়ে যাচ্ছেন, এমপি হয়ে যাচ্ছেন। সুতরাং আমরা নিজেরাই তো নিজেদের ওই পবিত্রতার জায়গাটাকে ক্ষুণ্ণ করেছি, ধ্বংস করেছি। এটা হলো এক। সুতরাং আপনি এখন নতুন করে একটা নতুন স্ট্যান্ডার্ড তৈরি করার আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারেন, কিন্তু ক্ষতি তো আমরা করে ফেলেছি। এটা গেল এক। 2 নাম্বার, আইনের কোথাও বলা নাই যে যিনি পূর্ববর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তিনি বর্তমান সরকারের মন্ত্রী হতে পারবেন না। পয়েন্ট না ব্ল্যাঙ্ক। না, আপনার পছন্দ না হতে পারে। জনাব রাশেদ রহমান, আইন নিয়ে অনেক আপনার কিছুই বলা নাই, কিন্তু না, নীতি নৈতিকতার দিক থেকে কি এটা ঠিক হয়েছে আমি যে আসছি, আমি তো বিএনপির নীতি নৈতিকতা দেখার জন্য বসি নাই। আমি আওয়ামী লীগের কর্মী। তার নীতি নৈতিকতার সাথে আমার এক হয় না বলেই তো আমি বিএনপি করি না, নাইলে তো আমি বিএনপি করতাম। সো এজ এ পয়েন্ট ব্ল্যাঙ্ক আনসার, এটাকে খুব স্ট্রেস করার সুযোগ নেই। এখন আমি আপনাকে যেটা বলতে চাই, হ্যাঁ আমি বুঝি কেন, মানে আমি উপলব্ধি করি, আমি সঠিক বলতে চাই না, আমি উপলব্ধি করি যে কেন খলিলুর রহমান সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। কারণ এটা সত্য যে 5ই আগস্টের আহ গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের র্যাঙ্ক এন্ড ফাইল, অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ অন্য যারা শীর্ষ নেতৃবৃন্দ, তারা তো ভারতেই আশ্রয় গ্রহণ করেছেন এবং দীর্ঘ 17 মাস আহ, ভারত সরকারের পক্ষ থেকে খুব বেশি সহযোগিতা যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বা বাংলাদেশ পেয়েছে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বলবো না, বাংলাদেশও পায় নাই, এটাই বাস্তবতা। সেই জায়গা থেকে ওই তত্ত্বাবধায়ক সরকারকে টিকে থাকার ক্ষেত্রে হয়তোবা ডক্টর খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য রক্ষা করা যায় এমন কোন পরিস্থিতি তৈরি করতে পেরেছেন, এমন কোন সমঝোতা তৈরি করতে পেরেছেন, যেখানে বর্তমানে এই সরকার হয়তো অনুভব করছে যে আর যাই হোক, এই সংকটকালীন সময়, সংকট তার কেটে যায় নাই, সংকটকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সাথে রাখাটা খুব বেশি প্রয়োজন। এবং সেই জায়গা থেকে পররাষ্ট্রনীতির দায়িত্বটা যদি ডক্টর খলিলুর রহমানকে আপাতত দিয়ে রাখা হয়, তাইলে হয়তোবা নির্বিঘ্নে তারা সরকার পরিচালনার কাজটির সূচনা ঘটাতে পারবে। তো এটা আমি অনুভব করার চেষ্টা করছি, কিন্তু এই অনুভূতির সাথে আমি একমত সেটা নয়, একেবারেই নয়। আই হোপ আমি আপনার প্রশ্ন উত্তর দিতে না পেরেছি। না, জি পেরেছেন, বাট একটু কথা আছে। তাহলে যেখানে 2024 সালের অনেকে বলতেছেন, আমি আপনার মতামত চাই, যে 2025 সালের মে মাসে বলতেছেন যে খলিলুর রহমানের পদত্যাগ চাই, সে এই সরকারের নিরপেক্ষতা লঙ্ঘন করেছে। জি। তার 1 মাস পরেই যখন এই লন্ডনে তারেক রহমান এবং ইউনূস সাহেবের একটা বৈঠক হলো,
জামাত এনসিপি বলতেছে সে বৈঠকে কিন্তু এই নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ার প্ল্যানটা হয়ে গিয়েছে, কিন্তু আমরা পরে খবর পেলাম যে ইউনুস তারেক বৈঠকের 1 ঘন্টা আগে তারেক খলিলুর একটা গোপন বৈঠক করেছেন। আমি এবং সেটা জানি তারপরে না। আমরা দেখেছি যে মার্কিন তৎকালীন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন কয়েকবার তিনি লন্ডনে গিয়েছেন। আমি তো আমি সেটা জানি তো না। তাহলে কি এই তারেক রহমান তার ফেসবুকে তো বলেছিলেন যে তিনি দেশে আসতে পারতেছেন না, একটা 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 কারণে তিনি বলতে পারতেছেন না, এটা তো জানেন যে তিনি ফেসবুকে বলেছিলেন। অনেকে মনে করতেছেন যে এই অদৃশ্য যে কারণে তিনি দেশে আসতে পারতেছিলেন না, খলিলুর রহমানই আসলে এই সব ম্যানেজ করে তাকে দেশে নিয়ে এসেছেন এবং তার প্রতিদান স্বরূপ এত চুক্তি আগে হয়ে গিয়েছে, এরকম আপনার কিছু মনে হয় কিনা? যেটাই আচ্ছা, প্রথম কথা আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আওয়ামী লীগ বিতাড়িত অবস্থায় আছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত, যে শব্দটাই ব্যবহার করেন সেই অবস্থায় আছে। বাংলাদেশের মানুষের অন্যতম অভিভাবক শেখ হাসিনা দেশের বাইরে আছেন, তিনি নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন কারণে আসতে পারছেন না, ঠিক জি আছে? সত্য, আচ্ছা, বেগম খালেদা জিয়াও বাংলাদেশের মানুষের অভিভাবক ছিলেন, কথা সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা, তিনি অসুস্থ ছিলেন, অসুস্থ থাকা এবং অনুপস্থিত থাকার ভিতরে খুব বেশি পার্থক্য কিন্তু নাই। গুরুতর অসুস্থ হলে আপনি আসলে আপনার উপস্থিতির মাধ্যমে যেই কাজটা করতে পারেন বা যে সমর্থন বা সহযোগিতাটা করতে পারেন সেটা করার সুযোগটা বেগম খালেদা জিয়ার শেষ দিকে ছিলেন না, তিনি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন, তাই না? তো সেই অবস্থায় যদি তারেক জিয়া সাহেব একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানের চেয়ারম্যান, তিনি যদি বাংলাদেশে ফিরে না আসতে পারতেন এবং এই 12 ফেব্রুয়ারি নির্বাচনটা যদি না হতো, তাহলে আপনি কি মনে করেন যে যেই বিরাজমান সংকট ছিল সেটা থেকে আমরা সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ ছিল? আসলে গণতান্ত্রিক ছিল না। এখন যদি সত্যি আমি, আপনি যা বলছেন সেটা আমি অনেক কিছু শুনি নাই, অনেক কিছু দেখি নাই, তারপরেও আমি যদি ধরে নিই যে আপনার কথা সত্য, যে ডক্টর খলিলুর রহমান জনাব তারেক জিয়ার বাংলাদেশে আসার পথকে সুগম করেছেন, তাহলে সেই জায়গা থেকেও, কৃতজ্ঞতার জায়গা থেকেও যদি ওনাকে সম্মান দিয়ে থাকেন, আমি কথার কথা বলছি, তাহলে তো এটা আরো কম অন্যায় হয়ে গেল। যদি আপনার কথা সত্য হয় যে বাংলাদেশের একটা নির্বাচন করার জন্য সেই বাংলাদেশের অন্যতম বৃহৎ দলের অভিভাবককে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে একজন ব্যক্তি ইতিবাচক ভূমিকা রাখতে পেরেছেন এবং সেই ব্যক্তির ইতিবাচক ভূমিকাকে স্বীকৃতি দিয়ে বিএনপি দলীয় যে সরকার, সেই সরকারে তাকে একটি মন্ত্রী পদ দেওয়া হয়েছে। তাহলে তো যেটা হচ্ছে যে আমার প্রথম বক্তব্যে যতটুকু নৈতিকতার অভাব ছিল সেখানে একটা নৈতিকতার জায়গা বা ভিত্তি তৈরি হয়ে গেল। সুতরাং এই ডিসকাশনের তো কোনো মানে হয় না। ডিসকাশন ইজ, মানে ডিসকাশনটা তখনই ইট উড মেক সেন্স, ইট উড গিভ আস ফ্রুট ওয়েন আমরা বলবো যে ওনাকে বা অমুককে মন্ত্রী করার জন্য দেশ উপকৃত হবে কিনা বা অপকারের শিকার হবে কিনা। আমার তো মনে হয় যে আমাদের আজকের আলোচনার জায়গায় সেই জায়গাটাই তৈরি করাটা বেশি জরুরি, কারণ আপনাকে আমি বুঝিয়ে বলেছি যে বিদেশি নাগরিকের মন্ত্রী হওয়া, সরকারি কর্মকর্তা হওয়া, বিয়ে শাদী করা, বিভিন্ন আইন কানুনকে আমরা পদদলিত করে ধ্বংস করে দিয়েছি। আমাদের নিজস্ব জাতীয়তাবাদের যে জায়গা, এই সরকারগুলোই তো সেই সুযোগ করে দিয়েছে। আমার দলও যখন সরকারে ছিল তখন কি আর আমরা বিদেশি নাগরিককে এই দেশের সংসদ সদস্য হতে দেই নাই? আমরা কি মন্ত্রী হইতে দেই নাই? দিয়েছি। বিএনপি কি যখন 2001 থেকে 2006 ছিল তখন কি দেয় নাই? সে বিতর্কে কি ছিল না? ছিল। এবং এখনো আপনাকে আমি বলছি, আপনি জামাতে ইসলামীরও যে বড় বড় পদধারী যারা দেশের বাইরে আছে, তারা কি বিদেশি নাগরিক হয়ে বাংলাদেশের উপরে খবরদারি করছে না? করছে। আমি সেসব নাম এখানে বলতে চাই না। দ্য পয়েন্ট ইজ যে হেমায়েতুদ্দিন মিশন, রাশেক রহমান সহ আরো যত লোক আছেন, তারা সকলেই জাতীয়তাবাদের যে ভিত্তি, সেই ভিত্তির 12টা অনেক আগেই বাজিয়ে দিয়েছে। এখন যখন যেখানে সুবিধা সেই জায়গার সেই বিতর্ক আমরা উত্থাপন করছি। যখন এটা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজে লাগে তখন বিএনপির লোকটা তোলেন, জামাতের লোকটা তোলেন। যখন বিএনপির বিরুদ্ধে লাগে তখন জামাতের লোকটা তোলেন, আওয়ামী লীগের লোকটা তোলেন। কিন্তু মূলত কিছু জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকার কথা ছিল, যেটা আসলে আমরা অনেকদিন ধরেই নাই। জি, এখানে খলিলুর রহমান যোগ্য ব্যক্তি কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা যখন দেখি যে বিএনপি এত বড় একটা দল, আওয়ামী লীগের বড় দল, তখন বিএনপির ভিতরে কি এমন একজন যোগ্য লোক নাই যাকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে পারতো? সেটা এবং তো বিএনপি উত্তর দিবে। আমরা দেখলাম যে গতকালকে যখন শপথ অনুষ্ঠান হয়, রাশেক রহমান, আপনি অবাক হয়ে যাবেন, গয়েশ্বরচন্দ্র রায় সে রাগ করে উঠে চলে গিয়েছেন, কারণ তার নাম মন্ত্রী পদে ডাকা হয় নাই। যিনি তা আপনার আপনার কাছে কি মনে হয় না যে একজন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ব্যক্তির নাম যদি মন্ত্রিসভায় না থাকে তিনি রাগ করে চলে যাবেন, এটা একটা অগণতান্ত্রিক ব্যাপার, এটা একটা ভালো খিল্ল ব্যাপার?
তার অবদানটা আপনি দেখবেন না, আপনাকে তার ত্যাগ নিশ্চয়তা আপনি কে? দেখবেন না। না না, আপনি রাজনীতি করতে বসছেন, কে আপনাকে নিশ্চয়তা দিচ্ছে যে আপনি এমপি হলে মন্ত্রী হবেন? আপনার তো আরো 220 জন লোক এমপি হয়েছে। কে কার থেকে বেশি যোগ্য না কম যোগ্য এটা বিচার করতেছে কে? যিনি প্রধানমন্ত্রী তিনি। তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 5 বার প্রধানমন্ত্রী ছিলেন জীবনে। তো ওনার তো 5 বার হইলে 5 দিনে 1500 জন সংসদ সদস্য ছিল। উনি মন্ত্রী বানিয়েছেন কতজন লোককে? উনি তো অনেক অযোগ্য অতঃপর লোককেও বানিয়েছেন। এখন পার্ট অফ ডেমোক্রেসি। আপনার নেতা হয়তো বা আপনার মূল্য বুঝে নাই, গয়েশ্বর রায় সাহেবকে বুঝতে পারেন নাই, চিনতে পারেন নাই, বা মূল্য দেন নাই। এটা রাগ করে চলে গেলে এর জন্য আপনি পুরো এন্টায়ার প্রসেসকে প্রশ্নবিদ্ধ করবেন কেন? কিন্তু এটা আমার তো যুক্তি এটা হচ্ছে এটা ম- বাংলাদেশে কেন? এটা তো ম- ইংল্যান্ডেও আপনি মনে করেন যখন টরি গভর্নমেন্ট ফর্ম করে বা যখন লেবার পার্টি গভর্নমেন্ট ফর্ম করে, হ্যাঁ, বা লিবারেল ডেমোক্রেটরা যখন কোয়ালিশন করে গভর্নমেন্ট ফর্ম করে, তখন কি সবসময় যাদের যাদের নাম আসে সবার নামই উল্লেখিত হয়? বা সবাইকে কি মন্ত্রী করা হয়? না না অনেক না, সময় হয়তো বাদও যায়। না হোক না হোক, কিন্তু তারা তো রাগ করে হেঁটে চলে যায় না ছোট বাচ্চাদের মতো। মনে বাস্তবতা বলতেছি আপনাকে আমি। মনে করেন যে আমি আওয়ামী লীগের 10 জনের ভিতরে একজন, ঠিক আছে, আমাকে না বানাইলো, না না, এটা ঠিক। যে গয়েশ্বর আমি গয়েশ্বর চন্দ্রশেখরের মাথা ফেটেছে, উনি অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, জেলে গেছেন, নির্যাতিত হয়েছেন, সবই সত্য। আমাকে না বানালো আরেকজনকে বানাক, বাট খলিল না না, কেন? কিন্তু শুনেন, বিএনপির বাইরেও তো উনি একজন পলিটিশিয়ান। যত যাই কিছুই বলেন, উনি তো অনেক অভিজ্ঞ একজন মানুষ। ওনাকে তো আমাকে সম্মান করতে হবে, আমি যেই দলই করি না কেন, হ্যাঁ। সেই জায়গা থেকে ওনাকে মন্ত্রী না করলে উনি রাগ করে চলে যাবেন কেন? উনি তো অনেক বেশি ওজনদার মানুষ হওয়ার কথা। না, উনি তো এগুলা তো বলেন নাই যে আমি এগুলা তো আমি নতুন প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আসলে সমর্থন করার কোনো সুযোগ আমার নাই। আপনি যেমন ধরেন, যিনি মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছেন বিএনপির, হুম, আমি আবার বলছি, আমি তো বিএনপি করি না, আমি সেটাতে বলছি যে জনাব তারেক জিয়ার একটা জিনিস অনুধাবন করার দরকার ছিল যে আওয়ামী লীগ বিএনপি দুজনে মিলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটারে নিয়ে এত বেশি আমরা কাদা ছোড়াছড়ি এবং একে অপরের সাথে শত্রু ভাবাপন্ন অবস্থা তৈরি করে ফেলেছিলাম, যেখানে বঙ্গবন্ধু জিয়াউর রহমানের পরিচয় নিয়েই জামাত ইসলামী জাতির সামনে একটা ছিনিমিনি খেলা শুরু করেছিল, যেখানে জামাত ইসলামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা কি একেবারে ভুলন্টিত করার অবস্থায় ছিল। সেই জায়গা থেকে আগামী দিনের কথা চিন্তা করে, দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী কথা চিন্তা করে জনাব তারেক জিয়া সাহেব, আমি মনে করি যদি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী করতেন, তাহলে অনেক ভালো করতেন। এই কারণে, কিন্তু মেজর কারণ হাফিজও তো কারণ মুক্তিযোদ্ধা। কারণ আমাকে একটু শেষ করতে দেন। কারণ আমি নিজে মুগ্ধ নয়নে দেখেছি যে শত প্রতিবন্ধকতা থাকার পরেও অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বঙ্গবন্ধুকে যেমন ছোট হতে দেননি, মুক্তিযুদ্ধকে ছোট হতে দেননি, জিয়াউর রহমান সাহেবকে ছোট হতে দেননি, 1971 সালের মুক্তিযুদ্ধের অন্য যারা নায়ক মহানায়ক ছিলেন তাদেরকেও ছোট হতে দেননি। সুতরাং হয়তোবা তার মতো একজন ব্যক্তিকে দায়িত্ব দিলে তিনি বিএনপি দলের স্বার্থকে সংরক্ষিত রেখেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের উপরে যেই ধর্ষণ কর্ষণ যাই চলেছে গত 17 মাস 16 মাস ধরে, যে ভ্রষ্টাচার চলেছে, সেটাকে হয়তো একটা সঠিক জায়গায় নেওয়ার চেষ্টা তিনি করতে পারতেন। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। এখন উনি এমপি হয়েছেন, ওনাকে মন্ত্রী করেন, এটা তো সম্পূর্ণভাবে বিএনপি দলের প্রধানমন্ত্রীর এখতিয়ার। সেটার জন্য যদি এখন উনি রাগ করে বলেন যে আমি আর বিএনপি করব না, বলতে পারেন, এটাও আবার তার অধিকার। কিন্তু সেটা যে খুব ম্যাচিওর কোনো সিদ্ধান্ত হবে তা তো আমি মনে করছি না। না, এই কারণে আসলে রাজনীতিটা খুবই একটা অনিশ্চয়তা বিষয়। ধরেন আপনি বঙ্গবন্ধু কন্যা যখন প্রধানমন্ত্রী হলেন, অনেকদিন এই ওবায়দুল কাদেরকে তো মন্ত্রী করেন নাই। সে বিভিন্ন রকম কথাবার্তা, দামি কথা, ভালো কথা, উল্টাপাল্টা কথা, বিভিন্ন টাইপের কথাবার্তা টেলিভিশনে বলতো, একসময় গিয়ে মন্ত্রী হলেন। তো মন্ত্রী হওয়ার পরে কি করলেন দেখলেন, সারা দেশই দেখলো, আমরা দেখছি, এখনো দেখছি, দেখতে থাকবো। তো কথা হচ্ছে যে রাজনীতিতে তো আসলে শেষ বলে কিছু নাই। যে ইনি কথা বলেছিলেন, যেই কথাটা বলেছিলেন, তিনি বলেছিলেন অনেক পজিটিভ জায়গা থেকে। আর আমাদের দেশে রাজনীতিতে শেষ বলে কিছু নাই ব্যবহৃত হয় আসলে মিশ্র ভাবে, মানে খারাপও হয় ভালোও হয়, দুইটা মিলাইয়া, হ্যাঁ। তো এখন সেই জায়গা থেকে আহ, আমাদেরকে দেখতে হবে আসলে শেষ পর্যন্ত কি হয়। তবে হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলতে চাই, বাংলাদেশ ক্ষত বিক্ষত, বাংলাদেশ আহত, বাংলাদেশ নিহত নয় বাট নিহত প্রায় অবস্থায় চলে গিয়েছিল। সেই জায়গা থেকে ফিরে আসার জন্যে আমি যদি এখন শুধুমাত্র আমার দলের পুনর্বাসনের জন্য বসে থাকি, তাহলেই শুধুমাত্র দেশটি আরোগ্য লাভ করবে না। আমাকে সকল স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আল্লাহ তালার কাছে
দোয়া চাইতে হবে, আল্লাহ তার কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমার দেশটাকে রক্ষা করো, এবং বৃহৎ স্বার্থে দেশের জন্য যদি আমাদের কিছু করার থাকে সেটা আমাদেরকে করতে হবে। সেই জায়গা থেকে বলছি যে আমি বর্তমান মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ দেখতে পাই যারা মনে প্রাণে বাংলাদেশের ভালো চায়। আদর্শিকভাবে পার্থক্য থাকতে পারে আমার সাথে, আমাদের সাথে, কিন্তু আমি বিশ্বাস করি তারা বাংলাদেশের ভালো চায় এবং তারা পারবে। এবং বাংলাদেশে তো ট্যাগ দেওয়ার ব্যাপার হয়ে গেছে, তাই কোন কোন মন্ত্রীরা ভালো করতে পারবেন বলে আমি আশা করি, সেই নামগুলো আর এখানে বলবো না, তাহলে মনে করবে তাদের সাথে আমার খুব দহরম মহরম যাওয়া আসা আছে। তাহলে দেখা যাবে আজকে মন্ত্রী কালকে তাদেরকে রাস্তায়ও নামাই দেওয়া হইতে পারে। সুতরাং হ্যাঁ, তাদের নাম না হয় নাই বললাম। ইন জেনারেল ভালো হয়েছে বলে আপনি মনে কারণ করেন? কারণ কারণ ট্যাগিংটা একটা তীব্র বাস্তবতা, একটা নিষ্ঠুর বাস্তবতা হয়ে গেছে বাংলাদেশে। এবং আমি আপনাকে এখনো বলি, আজকে এই সরকার যদি চালাতে যায়, আপনি জানবেন যে আম, জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে, তখন কিন্তু তিনি সমুদ্র বিজয় করেছিলেন, আপনার মনে আছে? সেই সমুদ্র বিজয়ের সবচেয়ে বড় যে নায়ক, যার নাম মানুষ আসলে জানে না, তিনি নৌবাহিনীর একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, যার নাম আহ, আমার যে ভুল না হয়ে থাকে অ্যাডমিরাল খোরশেদ আলম সাহেব, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়েরও ভারপ্রাপ্ত সচিব হিসেবেই আহ, অবসরে গেছেন। হ্যাঁ, আমি কথাটা কেন বলছি, যে সত্যি যদি বাংলাদেশকে ভালো চালাতে হয় তাহলে খোরশেদ আলম সাহেবদের মতো লোকদেরকে নেপথ্যে এনে তাদের উপদেশ পরামর্শ নিয়ে এক একটি নির্দিষ্ট জায়গায় কাজ করতে হবে। আইনুন নিশাত সাহেব, তিনি কোন দল করেন বা কোন দলকে ভালোবাসেন সেটা এখন মুখ্য হবে না, তার মতো লোকদেরকে এনেই সরকার পরিচালনার চেষ্টা করতে হবে, কারণ নিহত প্রায় বাংলাদেশকে আবার বাঁচাতে হবে, তারপর না সবকিছু হবে। হ্যাঁ, আপনি মনে করেন সালেউদ্দিন সাহেব, হ্যাঁ, অনেকের অনেক রকম চিন্তা ভাবনা থাকতে পারে যে উনি দেশ বা উনি অর্থ মন্ত্রণালয় খুব ভালো চালাতে পারেন না, কিন্তু মনে রাখতে হবে যে উনি আসলে কি পেয়েছিলেন হাতে। যাওয়ার সময় উনি $34 বিলিয়ন রিজার্ভ রেখে গেছেন, হাতে কি পেয়েছিলেন সবকিছুকে আমলে নিয়ে তাদের যে অভিজ্ঞতাগুলো, সেগুলো থেকে যাতে আমরা একেবারে বিচ্যুত না হয়ে যাই, এই পারঙ্গম কিছু কিছু লোকগুলোকে নিয়ে তাদের উপদেশ যাতে এই মন্ত্রিসভা নিতে পারে, অথবা ভবিষ্যতের মন্ত্রিসভাগুলো নেয়, সেই আচরণের জায়গাটা তৈরি হতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি মনে করেন শিক্ষা ব্যবস্থা, আমি একজন প্রফেসরের নাম বলতে পারি, প্রফেসর কায়কোবাদ, সবাই এক নামে চেনে, তিনি বুয়েটের প্রফেসর ছিলেন, ইটস এ লেজেন্ডারি ফিগার। কিন্তু উনি কোন দল করেন বা কোন দল করেন না এটা মুখ্য হওয়ার উচিত নয়। যেই ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থা আমাদের, তারা যদি ঘুরিয়ে দিতে হয়, তাহলে হ্যাঁ, যেমন ধরেন এহসানুল হক মিলন সাহেব নকল বন্ধ করতেন, তিনি আজকে মন্ত্রী হয়েছেন, আমি মনে করি তার উচিত কায়কোবাদ সাহেবকে নিয়ে একটা রুটিন তৈরি করে ফেলা, যে এভরি ডে দে উইল স্পেন্ড সাম টাইম টুগেদার। ববি হাজ্জাজ উচ্চ শিক্ষিত, আমি তার দল করি না, সে আমার দল করে না, হয়তো আমি তার সাথে একমত না, কিন্তু আমি তো বিশ্বাস করতে চাই সে ভালো শিক্ষা উপহার দিতে চায় বাংলাদেশের মানুষকে। সুতরাং আমি আপনাকে জাস্ট কয়েকটা নাম বললাম, যে আসলে সত্যিকার অর্থে ভালো করা যে খুব কঠিন তা না, ভালো করতে চাইলে ভালো করা যায়, আপনি করতে চান কিনা, দ্যাটস দ্য পয়েন্ট। একজন একজন দর্শকের প্রশ্ন আছে, ভাই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের জন্য কতটুকু ভালো হবে, সে বিষয়ে মতামত চাই। এমডি আজাদ হোসেন। জি জি, আমি একটা একটা করে আসছি। তো ঘটনা হচ্ছে যে এখানে অনেক নতুন মুখ রয়েছেন যাদের সাথে আমার বিভিন্ন সময় টকশো করা হয়েছে, তাদের কথা আমি শুনেছি, যাদের মন মানসিকতার সাথে আমি কিছুটা পরিচিত হয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে তারা দেশ সেবা করতে চায়। সুতরাং সেই জায়গা থেকে এই যে নতুন প্রাণ, নতুন রক্ত, তাতে নিশ্চয়ই ইতিবাচক একটা ব্যাপার রয়ে গেছে, এবং এখানে অনেক শিক্ষিত জন রয়েছেন, এবং সত্যিকার অর্থে একেবারে দলমতের ঊর্ধ্বে উঠে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে পূর্ববর্তী অনেক মন্ত্রিসভার থেকেও এখানে ভালো শিক্ষিত লোকের জায়গা হয়েছে বলে আমি মনে করি, এবং এখানে চমক দেওয়ার মতো অনেক মন্ত্রী আছেন যাদেরকে আমি শৈশবকাল থেকে চিনি, যদিও তারা আমার দল করেন না, কিন্তু সামাজিক কারণে চিনি, যেহেতু আমরা সামাজিক ভাবে চলি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে চলতে হয়। বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ভালো স্কুলে কলেজে পড়ার সৌভাগ্য হয়েছে, সেই সূত্রেও অনেকে বড় ভাইয়ের মতো ছিলেন যাদেরকে চিনি, অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত পারঙ্গম। সো আই বিলিভ দেখে তারা যদি চায়, প্রশ্নটা হচ্ছে তারা যদি চায় তারা ভালো করতে পারবে। তবে যদি 2001 2006-এর পুনরাবৃত্তি ঘটে, তাহলে তার কিছুই বলার থাকে না, তা বাংলাদেশ সত্যিকার অর্থে আবারও নতুন করে আক্রান্ত হবে। এবং
আমি মনে করি যে আজকের যে পরিস্থিতি সেখান থেকে বিএনপির অনেক কিছু শেখার আছে। বিএনপিকে বুঝতে হবে যে গণতন্ত্রের পথকে রুদ্ধ করলে আসলে শেষ পর্যন্ত কারোর জন্যই ভালো হয় না। সুতরাং পূর্বে আমরা সকলে মিলে যা ভুল করেছি সেটার থেকে যদি সেটার ঊর্ধ্বে যদি উঠে আসা যায়, তাহলে আই গেস উই ক্যান অ্যাকমপ্লিশ ওয়ান্ডার্স। সংসদ সদস্যরা শুল্কবিহীন গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না, এটাকে আমি সাধুবাদ জানাই। কেন সাধুবাদ জানান? না সরকার এটা দিচ্ছে, আপনার নিজের গাড়ি নাই, আপনি রিক্সায় করে যেখানে যাবেন না সেখানে না আপনার গাড়ি থাকলে আপনি দ্রুত জনগণের সেবা করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, অবশ্যই, কেন না। কিন্তু সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা। উনি গাড়ি নিয়ে কোথায় ওনাকে দ্রুত যেতে হবে? থানার ওসির কাজ কোথাও দ্রুত যাওয়া, তাকে আপনার ভালো গাড়ি দিতে হবে। যিনি সেনাবাহিনীর মেজর বা কর্নেল, যিনি একটা ইউনিট কমান্ড করেন, তাকে দ্রুত দ্রুত কোথাও যেতে হবে, তাকে আপনি গাড়ি দিবেন। যিনি আহ, ডাক্তার সরকারি, যিনি সরকারি দায়িত্ব পালন করতে যাবেন, তাকে আপনি গাড়ি দিবেন। সংসদ সদস্যের কাজ তো আপনার কাছে ছুটে যাওয়া না। সংসদ সদস্য কেন কেন আপনাকে গাড়ি দেওয়া লাগবে শুল্ক মুক্ত? তাহলে আমি বুঝবো কিভাবে আমার জনগণের জন্য আমাকে কোন আইন প্রণয়ন করতে, যদি যদি আমি জনগণের সাথে কথাই না হ্যাঁ, বলি? আমি আসছি। আপনি তো জনগণের ভেতর থেকেই উঠে এসেছেন, আপনি কি না বুঝে উঠে এসেছেন, বা জনগণ কি আপনাকে না বুঝে ভোট দিয়েছে? আর অবশ্যই জনগণের কোন আইন প্রণয়ন করা প্রয়োজন সেটা বোঝার জন্য নিশ্চিত তড়িৎ গতিতে খুবই দামি আহ, বিলাসবহুল কোনো গাড়িতে শুল্কমুক্ত সুবিধা নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। এটা হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি এটা বলতে পারেন যে একজন সংসদ সদস্য, যারা সারা পৃথিবীতে আছে, একজন সংসদ সদস্য, তার কাছে মানুষ যাতে আসতে পারে, তার কাছে মানুষ যাতে বসতে পারে, সেই সাপোর্ট বা সেই সহযোগিতাটা সরকারের পক্ষ থেকে দেওয়া যেতে পারে। যেমন ধরেন, আপনি জানেন কিনা আমি জানি না, যে ভুল না করে থাকি, ক্যানাডায় একজন নাগরিক যদি চিঠি লেখেন তার সংসদ সদস্যের কাছে, তার জন্য কোনো স্ট্যাম্পের প্রয়োজন হয় না, বিনামূল্যে চিঠি লিখতে পারেন। এর ভিতরে একটা দর্শন আছে, এর ভিতরে আবার সহযোগিতার হাতও আছে। সুতরাং আমি কেউ ভালো গাড়ি চড়ুক এটার বিপক্ষে নই, কিন্তু আমার কথা হচ্ছে আপনি সংসদ সদস্য হলে একটা শুল্কমুক্ত গাড়ি পাবেন কেন? প্রথম কথা, ওই জায়গাটা তৈরি করতে হবে। যদি আপনি উপজেলা নির্বাহী অফিসার বা সিভিল সার্জন বা অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি বা সেনাবাহিনীর মেজর বা নৌবাহিনী বা বিমান বাহিনীর কোনো সক্ষম পদের মতো দায়িত্ব পালন করেন, যে প্রতিনিয়তই আপনাকে দৌড়ে চলে যেতে হচ্ছে মানুষের কাছে, তাহলে হ্যাঁ, নিশ্চয়ই শুল্ক মুক্ত কেন? তাহলে একজন সংসদ সদস্যকে সরকার থেকেও তো গাড়ি দেওয়া যেতে পারে। ওনার তাহলে নিজের পয়সা দিয়ে গাড়ি কেনার দরকার কি? সরকার একটা গাড়ি দিতে পারেন, উনি যেদিন সংসদ সদস্য পদ থেকে চলে যাবেন গাড়ি উনি সারেন্ডার করে দিবেন, সেটাও তো হতে পারতো। কিন্তু আপনি জনসেবার নামে 6 কোটি 7 কোটি 8 কোটি টাকার গাড়ি কিনছেন, কিনে কিছুদিন চালানো বা না চালিয়ে আবার সেটা বিক্রি করে দিচ্ছেন, বা না কেনার আগেই সেই পারমিটটা বিক্রি করে দিচ্ছেন, এই ধরনের ঘটনা তো আমরা দেখেছি। সুতরাং আমি মনে করি এটার খুব প্রয়োজন, আগেও ছিল না এবং এখনো আছে বলে আমার মনে হয় না, এবং সেই জায়গা থেকে আমি এটাকে সাধুবাদ জানাই। এটা হলো এক। 2 নাম্বার, ওনারা শপথ নিয়েছেন যে ওনারা সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না, এটারও আমি সাধুবাদ জানাই। কারণ এই রাজুক বছর পর বছর বাংলাদেশের যারা প্রিভিলেজ লোক, অর্থাৎ তাদের মধ্যে সংসদ সদস্যরা পড়ে, তাদেরকে জমি জমা দেওয়া নিয়ে যে এই কেলেঙ্কারি তৈরি করে এসেছেন, এর থেকে আমার মনে হয় জাতির মুক্তি পাওয়া দরকার। আর আপনি তো এমপি হন মানুষের সেবা করার জন্য, আপনি তো এমপি হন মানুষের আইন প্রণয়ন করার জন্য, আপনি তো এমপি জমি জমা পাওয়ার জন্য হন না। সুতরাং এটা আলোচ্য বিষয়ের ভিতরে থাকবে কেন ইন দ্য ফার্স্ট প্লেস? পৃথিবীর কোথায় একজন এমপি কে জমি দেওয়া হয়, বা কোথায় একজন কংগ্রেসম্যান বা সিনেটরকে জমি দেওয়া হয় আমার জানা নাই। যদি এরকম কোনো নজির থেকে থাকে আহ, আমি না, জানার ইউকে চেষ্টা করব। ইউকে তে দেয় না, গাড়িও দেয় না, বাড়িও দেয় না, কিছুই দেয় না। কোথায়? ইউকে কেন, কানাডায় দেয় না, আমেরিকায় দেয় না, আপনার জাপানে দেয় না, কোথাও দেয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে আপনার, আমি 5ই আগস্টের আন্দোলনের একটা কথা বলেছিলাম, মাঝখানে খুব সংস্কারে আলাপ হয়েছিল, আমি যে দেখেন ওইসব সংস্কার করার কোনো লাভ হবে না। সংসদ সদস্যকে যতক্ষণ আপনি অর্থপ্রাপ্তির জায়গা থেকে আলাদা না করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার দেশ ঠিক হবে না। এই গম চাউল টিয়ার কাবিখা কাবিটা, স্কুলের সভাপতি নিয়োগ করার ক্ষমতা, কলেজের সভাপতি নিয়োগ করার ক্ষমতা,
এবং সেই সভাপতি নিয়োগ করার মধ্য দিয়ে স্কুলে নিয়োগ বাণিজ্য করার যে শক্তি, এই শক্তিকে একজন মাননীয় সংসদ সদস্যকে যখন আপনি আলাদা না করবেন, ততদিন পর্যন্ত আপনার দেশ কোনোদিনও ত্রুটিমুক্ত ভাবে সামনে এগোতে পারে না। আর হ্যাঁ, তারেক জিয়া সাহেব একটি মন্ত্রিসভা গঠন করেছেন। আমি এই মন্ত্রিসভার অনেককেই চিনি, কারণ অনেকের সাথে আমার প্রচুর টক শো করা হতো যখন আমরা দেশে ছিলাম। তারা মন্ত্রী হয়েছে, তাদেরকে শুভেচ্ছা জানাই। বিশ্বাস করি তারা দেশের জন্য ভালো কিছু করতে পারবেন। একজন 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 হয়েছেন মন্ত্রী মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, ওনার সঙ্গে আপনি অনেক টকশো করেছিলেন। উনি কার কথা নিরপেক্ষ বিশ্লেষক পদে উনি অংশগ্রহণ করতো, এখন দেখি উনি কার কথা বলছেন? ডক্টর জাহিদুর রহমান, এখন হ্যাঁ, দেখি উনি ডক্টর জাহিদ সাহেব। গুপ্ত আমি গুপ্ত বিএনপি। না না, এভাবে বলা ঠিক হবে না। আমরা কেন কাউকে অসম্মান করব? তার হয়তো বা ভিতরে কোনো একটা আদর্শকে ভালো লাগতে পারে, বিশ্বাস তাহলে করা লাগতে আপনি পারে। নিরপেক্ষ দাবি করেন কেন? আপনি নিরপেক্ষ দাবি করেন, আপনি আবার বিএনপিতে যোগ দিলেন। না, উনি নিজেকে কবে নিরপেক্ষ দাবি করেছেন? হ্যাঁ, উনি তো কখনো বলেন আমি বিএনপি করি, কখনো বলে নাই। না, ডক্টর জাহিদ তো যখন আমার সাথে অনুষ্ঠান করতেন, উনি মাহমুদুর রহমান মান্নার পক্ষ থেকেই করতেন, এবং সেটা তো বিএনপি দলীয় যে জোট, সেই জোটের আহ, দিকেই বেশি তারা না, ইনক্লাইন ছিলেন। তো এটা আচ্ছা, তো এখানে তো তারপর দেখেন, ইউনিট সরকার আসলো, আসার পরে উনি পিএইচসির ভাইবা বোর্ডের সদস্য হলেন। হতে উনি পারে। উনি নির্বাচন কমিশন সংস্কার কমিটির সদস্য হলেন। সেটা সেটা হতে পারে। এমনও তো হতে পারে যে মানে এটা এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তারও ক্ষমতার ভিতরে ছিল। বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তারও ক্ষমতার ভিতরে আছে। তিনি যাকে পছন্দ তাকে করতে পারেন। তাকে মন্ত্রী বানানোর মানে এই না যে তিনি দলীয় ভাবে ইনক্লাইন্ড হয়ে গেলেন। আমি ওই ডিসকাশনটা দিতে চাই না। এটা হচ্ছে কি ডিসকাশনের মাহাত্ম্যটাকে নষ্ট করে ফেলে। ডক্টর জাহিদুর রহমান হয়েছেন, তার জন্য অনেক শুভকামনা। আশা করি তিনি ভালো উপদেশ দিতে যাই হোক, পারবেন। এখন ওই মন্ত্রিসভাটা কেমন হলো একটু হ্যাঁ, আমি মতামত সে চাই। জায়গায় আমি সে একজন জায়গায় বাংলাদেশের অন্যতম সমস্যাগুলোর ভিতর সবচেয়ে বড় সমস্যা ছিল যে বাংলাদেশের সংসদ সদস্য যারা, তারা আসলে সংসদ সদস্যের যে দায়িত্ব বা যে কর্মকাণ্ড, তার থেকে অনেক দূরেই ছিল, যার দরুন বাংলাদেশ আসলে ওই শেপটা নিতে পারে নাই। ঠিক একইভাবে মন্ত্রিসভার যে দায়িত্ব, যেটুকু ক্ষমতা, নিজেকে নিয়ন্ত্রণ করার যে জায়গা এবং সংসদকে নিয়ে চলার যে জায়গাটা, সেটাও আসলে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সমুন্নত বা জোরদার হয়নি। যার দরুন এই যে রাজনৈতিক সংকটগুলো আমরা কিছুদিন পর পর দেখি, সেটার সাথে এর একটা সুনিবিড় সম্পর্ক রয়ে গেছে। হ্যাঁ, আমি এই সরকার, যেই দলীয় সরকার, সেই দলকে আমি সমর্থন করি না। কিন্তু প্রথম দিনই যে ঘোষণাটি আমরা পেলাম যে